এইটুকু চাল দিচ্ছ কেন আজকে হাঁড়িতে? আমরা বাড়িতে এতজন মানুষ। ও, তুমি জানো না নাকি বৌমা, এই বাড়িতে এইরকমই হয়। এই রকম হয় মানে? এই বাড়িতে কি সবাই আত পেটা খেয়ে থাকে নাকি? হ্যাঁ, নাকি সবাইয়েরই খিদে কম? কেন, তুমি কি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে শুধু খেতে এসেছো নাকি? কাজ করতে হয় বৌমা, কাজ করতে শেখো। কাজ করার জন্যই এসেছি মা, সেই কথা আমাকে বলতে হবে না। কিন্তু আমি বলছি যে একটু বেশি খেলে কি কারোর ক্ষতি হয়ে যাবে? সবাই তো সারাদিন কত খাটাখাটনি করে। খাটাখাটনি করে তো আর ঘরের চাল বেড়ে যাচ্ছে না। সবকিছু অনেক যত্ন করে জমিয়ে রাখতে হয় গো, সে তোমরা বুঝবে না। তোমরা কি ভাবছো আমি জানি না? তবে আমরা মিলেমিশে থাকি, একটু কম রান্না করলে সবাই মিলে একসাথে ভাগ করে খাওয়ার আনন্দ পাওয়া যায়। সেই শিক্ষা কি আর তোমরা পেয়েছো? তোমরা তো এত কিছু জানোই না। এটাকে লোকে কিপটে পোনা বলে মা। এইটুকু খেয়ে কারোর পেট ভরবে না। থাক থাক, তোমার সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। তোমাদের হাতে সংসার দিলে দেখছি আমার সংসারটা একেবারে মাটি হয়ে যাবে। ভিটে মাটি বিক্রি করতে আর বেশি সময় লাগবে না। যাও যাও, তোমরা এখন এখান থেকে যাও দেখি। আমি তোমাদের কথায় বেশি খরচা করতে পারবো না। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখো, আজ রাতে সবাই একটা করে রুটি পাবে। এর থেকে তো বেশি খেতে জেলখানাতেও দেয় মা। তাহলে জেলখানাতেই গিয়ে থাকো না, আমার বাড়িতে এসেছো কেন? এই বাড়িতে থাকতে গেলে আমি যতটা যাকে বরাদ্দ করে দেব ততটাই তাকে খেতে হবে, তার থেকে বেশি যাওয়া যাবে না। এখন যাও, বিদেয় হও দেখি চোখের সামনে থেকে। বেশি পাকা পাকা কথা বলো না, আমার একদম পছন্দ নয়। এই জীবনে একটু শান্তি নেই, বুঝলি তো? সকালবেলায় ঘুম থেকে উঠে আবার দুপুরবেলা ঘুম পেয়ে যায়, ভালো লাগে না। এই সত্যি। আর তাছাড়া এই গরমে কি মানুষ কোনো কাজ করে? গরমে একদম কাজ করতে ভালো লাগে না। আর তাছাড়া কাজ করে কি হবে ভাই? মা তো আছে, এনে খাওয়াচ্ছে, আমরা খাচ্ছি। কিন্তু যা খেতে দেয় তাতে তো আমার পেট তো কথা শোনে না। তার তো একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু ওই যে মহেশকে দেখতে পাচ্ছিস তো, সারাদিন গাধার মতো কাঠ কেটে যাচ্ছে। আবার আমাদের দেখবি জ্ঞান দেবে যে আমরা কোনো কাজ না করে বসে আছি। বেটা, ওর টাকাতে আমরা যে পায়ের উপর পা তুলে সকালে দুপুরে ঘুম দিয়ে ভুঁড়ি বানাচ্ছি, সেটা তো বুঝতে পারছে না। এই জন্যই বলে কলুর বলদ, বুদ্ধি নেই, শুধু কাঁধে বোঝা নিয়ে ঘুরে বেড়ায়। এই কাঠগুলো কেটে নিয়ে আবার কত দূরে সেই শহরে বিক্রি করতে যাবে আজকে বিকালেই। আর তারপর কালকে এত কষ্ট করে রোজগার করা সব টাকা এনে মায়ের হাতে তুলে দেবে। আর সেই টাকা নিয়ে মা পিঁপড়ের পেছন টিপে সবাইকে এক মুঠো করে ভাত আর একটি করে রুটি ভিক্ষে দেবে। এই তো জীবন যত সব। ছাত্র, পেট যখন চলে যাচ্ছে অত ভেবে লাভ নেই। যেদিন একেবারে খেতে পারবো না সেদিন এই সব কথা নিয়ে ভাবতে বসবো। হ্যাঁ, বাবা গো বাবা, এখানে কি অন্ধের মতো মানুষ গাড়ি চালায় নাকি গো? হ্যাঁ, উফ, মরে গেলাম। আমার আমার সব কষ্ট করে কেটে আনা কাঠ ছড়িয়ে গেল গো, পায়ে ব্যথা করছে। উফ, একটু সাহায্য করো আমাকে। এবারে আমার কি হবে? এগুলো বিক্রি করে ঘরে টাকা না নিয়ে গেলে মা তো খুব কথা শোনাবে। বাবরে বাবরে, উফ। কি 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 সর্বনাশ হলো আপনার? এদিকের মানুষজন দেখছি একেবারে দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে। এই জন্যই বলে বোধহয় শহরের মানুষ আর গ্রামের মানুষজন। আরে আপনারা দেখতে পাচ্ছেন না যে একটা মানুষ এরকম গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছে? আর আপনারা কেমন, হ্যাঁ, নির্লজ্জের মতো নিজেদের কাজে চলে যাচ্ছেন, তাকে একটু সাহায্যও করছেন না। আরে উঠুন উঠুন, কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? পায়ে ব্যথা করছে খুব। তাছাড়া আমার এত কষ্ট করে আমার সব কাঠগুলো তো নষ্ট হয়ে গেল। এবারে কি হবে? কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। আগে নিজের শরীরের চিন্তা করুন, তারপর অন্য চিন্তা করবেন। তবে এটাই ভাগ্য যে আপনার পা ভাঙেনি, অনেকটাই কেটে গেছে, তাই এরকম ভাবে রক্ত বেরোচ্ছে আর আপনার যন্ত্রণাও হচ্ছে। দাঁড়ান, আমি ডাক্তার ডেকে আনছি। একদম নড়বেন না এখান থেকে। শুনুন,
ধন্যবাদ আপনাকে। আমি এতদিন সেই কোন বহু দূরের গ্রাম থেকে এখানে আসি, কিন্তু কোনো দিন কেউ আমাকে সাহায্য করে না। আমি এত পরিশ্রম করি বলে আমার বাড়ির ভাইরাও আমাকে একটু সাহায্য করে না, কিন্তু আপনি একজন অচেনা মানুষ হয়ে আমাকে আজকে সাহায্য করলেন এই বিপদের সময়, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। আপনি না থাকলে যে আমার কি হতো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, এখন আর বেশি কথা বলতে হবে না। আমি ডাক্তার নিয়ে আসি, আপনি সুস্থ হন, তারপর না হয় কথা বলবেন। আপনার সাথে যে আবার আমার দেখা হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আসলে ক্ষমা করবেন, আমিও একজন শহরের মানুষ, কিন্তু আমি শহরের মানুষ হয়ে সমস্ত শহরবাসীর তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে এরকম ভাবে বিড়ম্বনায় ফেলার জন্য। ছি ছি, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি ক্ষমা চাইলে আমার খুব কষ্ট হবে। আপনি একেবারে সকলের থেকে আলাদা, এবং আপনার জন্যই আমি বেঁচেছি। ঠিক আছে, থাক আর আপনি করে কথা বলতে হবে না। তাহলে কি বলবো? তুমি করে বলবে? আচ্ছা বলো তো, তুমি শহরে কেন আসো? আমরা তো গ্রামে থাকি, তাই কাঠ কেটে বিক্রি করতে আসি শহরে, কিন্তু এর মাঝেই আমি শহরে ভালো কোনো কাজ খুঁজি। আর বাড়িতে বলছিলে যে অন্য দাদারা তোমাকে সাহায্য করে না, সেটা কি ব্যাপার? আসলে আমি বাড়ির সব থেকে ছোট, এবং আমার দুটো দাদা আছে। তারা দুজনেই খুব অলস, আর মা খুব কিপটে। তাই সংসার চালানোর সমস্ত দায় এখন আমার উপরে, এবং আমি একাই এত কষ্ট করে সংসার চালাই, তারপরেও আমাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়। তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে মহেশ। সত্যি, আমরা শহরে থেকে বুঝতে পারি না যে মানুষ কত কষ্ট করে বাঁচে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞেস করো। আমি কি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারি? তুমি কিন্তু সেটাকে কোনো রকম আমার দান বলে ভেবো না। না গো, তুমি আর আমাকে সাহায্য করো না। আমি তো এমনিতেই তোমার কাছে অনেক ঋণী হয়ে গেছি, আর সারা জীবন তোমার কাছে ঋণী থাকব। আমার জীবন আমি এইভাবেই চালিয়ে নিতে পারবো। সত্যিকারের ভালোবাসায় কি এসব দেখা হয়? আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমার কথা বিশ্বাস করো। কিন্তু আমার মতো একজন সামান্য মানুষকে কিভাবে এই শহরের সমস্ত স্বার্থপর মানুষদের থেকে তোমাকে আলাদা করে জানতে পেরে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি শহরের মানুষ আর আমি একজন গ্রামের সামান্য মানুষ। তাহলে আর আমাদের সমস্যা কোথায়? আমরা দুজনেই তো প্রাপ্তবয়স্ক মানুষ। ঠিক আছে, আজকে আমি বাড়ি যাই। আমি মায়ের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। চলো, যাওয়ার সময় তোমাকে ছেড়ে দিই বাস স্ট্যান্ড পর্যন্ত। আসলে তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলো, ছেড়ে তো দিতেই হবে, এখন সাময়িক সময়ের জন্য আর কি। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। দেখো, সংসারে অনেক কাজ পড়ে আছে, আর তুইও কাজে ফাঁকি দিয়ে আমার সাথে কি বকবক করবি শুনি? জানিস তো, কাজে ফাঁকি দিলে টাকা রোজগার কমে যাবে, আর টাকা রোজগার কমে গেলে এই সংসারটা কি তোর মরা বাপ এসে চালাবে? না, মানে বলছিলাম আমি বিয়ে করতে চাই। কি বললি তুই? পাগল টাগল হয়েছিস নাকি? এমনিতেই এরকম ভাবে হাত পা কেটে বসে আছিস, তার উপর আবার বিয়ে করবি? না মানে মা, শহরে আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা মেয়ে আমাকে খুব সাহায্য করেছিল, আমরা পরস্পরকে ভালোবেসে ফেলেছি তারপর থেকে। তুমি অমত করো না, কারণ সেই মেয়ে খুব ভালো, সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারবে। শহরের অতগুলো স্বার্থপর মানুষের মধ্যে থেকে না হলে সে আমাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসতো না। ভালো মেয়ে নিয়ে কি আমি ধুয়ে খাবো? এমনিতে সংসার চালাতে গেলে আমার প্রাণ কয়লা হয়ে যাচ্ছে, আবার তার উপরে তুই একটা পেটের দায়িত্ব নিয়ে আসছিস। তুই জানিস বাড়িতে একটা মেয়ে আসলে তাকে খাওয়াতে কত খরচ হয়? আমি কিন্তু রাক্ষসের মতো গেলাতে পারবো না, আগে থেকে বললাম। মা, সে স্বনির্ভর মেয়ে, আর তাছাড়া আমরা দুজনে মিলে কাজ করে সংসার ঠিক চালিয়ে নিতে পারবো। তাহলে তুই আমার কথা শুনবি না? দেখো মা, আমি বড় হয়েছি, আমার সিদ্ধান্ত আমাকে নিতে দাও। ঠিক আছে, তুই যা ইচ্ছে হয় তাই কর, শুধু একটা কথা মনে রাখবি, এই বাড়িতে থেকে দুবেলা শহর থেকে এসেছে বলে
গান্ডে পিণ্ডে গেলার কথা যেন না ভাবে। সংসারে এসেছে, মাথা নিচু করে আমরা যেমন খাই তেমন করেই তাকে খেতে হবে। বেশি কথা বললে কিন্তু তোদের দুটো কি ঝাঁটা পেটা করে ঘর থেকে তাড়াবো, কথাটা বলে দিলাম। এই দেখো মা, আমার নতুন বৌমা। এবার থেকে দেখবে সংসারের সব সমস্যা দূর হয়ে যাবে। নতুন বৌমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, আমি এই বাড়ি নিয়ে সব কথা শুনেছি। আমি জানি তোমরা কত কষ্ট করে বেঁচে আছো, কিন্তু আমি এসছি, এবার আমি সবাইকে মানিয়ে নিয়ে চলবো। সংসার থেকে সব দুঃখ দূর হয়ে যাবে, একদম চিন্তা করতে হবে না। তুমি আমাদের সম্বন্ধে কি কথা শুনেছো জানি না, তবে তুমি কতটা করে খাও সেটা আমি দেখতে চাই। তার মানে আমি কিছুই যে বুঝতে পারছি না মা। দেখো, এই বাড়ির নিয়ম হচ্ছে সকালে কিছু খেতে পাবে না, দুপুরে আগে সবাই খেত 2 বাটি, আর এখন তুমি এসে যাওয়ার পর থেকে সবাই খাবে 1 বাটি করে ভাত, আর রাতে একটা করে রুটি আর চিনি। এই কথাটা মনে রেখে কিন্তু এখানে চলতে হবে। কোনোদিন যদি শুকনো রুটি পাও সেদিন আবার নাটক করতে এসো না। কিন্তু মা, এরকম নিয়ম কেন? এখন কি আমি তোমাকে পা ছড়িয়ে গল্প বলতে বসবো যে কেন আমি এই বাড়িতে এমন নিয়ম বানিয়েছি? যে বাড়িতে যে নিয়ম, সেই বাড়িতে গিয়ে সেই নিয়ম মেনেই চলতে হয়, বেশি পাকামো মারতে হয় না। কিন্তু এত অল্প খাবার খেয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে? দেখেছিস তো মহেশ, আমি জানতাম শহর থেকে আসা মেয়ে আমার কথা শুনবে না। কেন, এই বাড়িতে আর মানুষগুলো কি মরে গেছে নাকি? তোমার মতো তো আরো 2টো মেয়ে মানুষ এই বাড়িতে দুবেলা খেটে খুঁটে খেয়ে পড়ে বেঁচে আছে। বেশি নাক নাড়তে আমার সামনে এসো না। হ্যাঁ, তোমার বিষ ধাত ভেঙে দিতে আমার বেশি সময় লাগবে না। যত সব শহুরে নাটক। তোমাকে একটা কথা বলবো রাধিকা। হ্যাঁ বলো না দিদি। তোমাকে দেখেই বুঝেছি তুমি খুব ভালো মেয়ে, কিন্তু মরতে তুমি এই বাড়িতে বউ হয়ে এলে কেন? তুমি শহরের মেয়ে, কত ভালো বাড়ির বউ হয়ে যেতে পারতে। এই বাড়িতে তো সারাদিন শুধু কষ্ট আর অপমান সহ্য করতে হবে তোমাকে। আসলে আমি আমার মানুষটাকে দেখে এসেছিলাম। সেই সব দেখে তো আমরাও এসেছিলাম, কিন্তু এখন দেখছি আমাদের মানুষ দুটো কুড়ে, আর শাশুড়ি হচ্ছে 1 নম্বরের হাড় বজ্জাত কিপটে। দেখলে তো তোমাকে কি রকম ভাবে কথা শোনালো। আচ্ছা, তোমাদের কষ্ট হয় না এইভাবে চলতে? ও দিদি, তুমি কেন কথা বলছো না? কি আর কথা বলবো রাধিকা, এই সব কষ্ট দুঃখ সহ্য করতে করতে আমি একেবারে জমে পাথর হয়ে গেছি। কিন্তু তাই বললে তো আর হবে না বলো, আমাদের তো একটা বিহিত করতেই হবে। সারা দিন খাটাখাটুনি, তার উপর আবার ওইটুকু খাবার। আমরা ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছি, সেটা কেউই বুঝতে চাইছে না এই বাড়িতে। এই রকম ভাবে কিছুদিন চললে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? আমি জানতাম তুমি বুদ্ধিমান মেয়ে, কিছু তো একটা রাস্তা বার করবেই। আমি রাতে জিন সেজে ভয় দেখাবো। বাহ 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 বাহ, খুব মজা হবে। বুড়ির ভূতে খুব ভয়। কিন্তু বুড়ি মানুষকে কি এরকম ভাবে ভয় দেখানো উচিত হবে? তুমি চুপ করো তো দিদি। তোমরা যা দুঃখ কষ্ট সহ্য করার করেছো, ঠিক আছে, কিন্তু এই অযৌক্তিক আর অনৈতিক দুঃখ কষ্টে আমি এই সংসারকে ফেলে রাখতে পারবো না। আমি এখন এসে গেছি, আর আমরা 3 বোন মিলে এই বাড়ির নিয়ম বদলে তবেই ছাড়বো। ঠিক আছে, আমি রাজি। তাহলে কাল রাতেই করা যাবে। চলো এখন সবাই নিজের নিজের ঘরে চলে যাই, না হলে বুঝতে পেরে যাবে আমরা গোপনে কোনো পরিকল্পনা করছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এমনিতেও সারাক্ষণ আমাদের ওপর নজরদারি করছে। এই বুড়ি, ওঠ 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 বলছি। আর কত ঘুমাবি তুই? গলা টিপে তোর রক্ত খাবো আমি। কে রে বাপ? কে কে তুই? কেন কেন আমাকে চিনতে পারছিস না? আমি মানুষের পেটের ভিতর থাকি। মানে আমার কাছে কেন এসেছো তুমি?
আমি হলাম পেটের ভিতরে জিন। এই বাড়ির লোকজনেরা অর্ধেক খেয়ে থাকে তোর অত্যাচারে। তোর ভয়েতে তারা মুখ খুলে কোনো কথা বলতে পারে না, তাই আমিও পেটের ভিতরে অভুক্ত হয়ে থাকি। আমার রাগ হয়েছে, তাই আমি ঠিক করেছি আমার খিদে মেটাবো তোর রক্ত খেয়ে। আয় বুড়ি, আয়। না মানে বিশ্বাস করো, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। ক্ষমা করবো তোকে? কি বিশ্বাস করবো তোকে? তুই ইচ্ছে করে তোর বউদের অর্ধেক খাওয়াস। কিন্তু আমার ছেলেরা কুঁড়ে, আমার সংসারে পয়সা আসে না। তোর ছেলেদেরকে বোঝা যে টাকা রোজগার করতে, আর একজনের ঘাড়ে ভর করে সংসার না চালাতে। যদি বোঝাতে পারিস তাহলে বেঁচে যাবি, আর যদি বোঝাতে না পারিস তাহলে তোর মুন্ডুটাকে আমি ঠিক আছে, ঠিক আছে, দয়া করে চলে যাও তুমি। আমি এই বুড়ি মানুষ, আমার উপরে অত্যাচার করো না, আমার উপরে অত্যাচার করো না গো। যাওয়ার সময় বলে যাচ্ছি, ভাত রুটি তরকারি যার যেমন দরকার কাল থেকে যদি তেমন ভাবে না খাস তাহলে কাল রাতেই তোর শেষ রাত হবে। কেউ বাঁচাতে পারবে না তোকে, কথাটা মনে রাখিস। বলছি মা, আজকে কি আকাশে সূর্য ওঠেনি? কেন বৌমা, উঠেছে তো, আমি তো দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো থালায় অন্যরকম জিনিস দেখতে পাচ্ছি। এত ভালো ভালো খাবার, এত পরিমাণ কোনোদিনও তো দেখিনি এই বাড়িতে মা। তাই নিয়ে কত ঝগড়া ঝামেলা করেছি, তারপরেও তো তুমি কোনো দিনও বদলাওনি। আজ হঠাৎ করে সূর্য কোন দিকে উঠলো মা, তাই তো ভাবছি। আসলে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার হঠাৎ করে মনে হলো তোমাদেরকে এইভাবে অর্ধেক খেতে দিয়ে আমি খুব ভুল করছি। তাই আমি তোমাদের আজ থেকে এরকমই পেট ভরে রান্না করে খেতে দেব। বাহ, খুব ভালো কথা। তবে ডালটা কেমন যেন একটু পাতলা হয়েছে না? তোমরা হাসছো কেন বৌমা? না না মা, আসলে একটা মানুষ যদি রাতারাতি এরকম বদলে যায় তাহলে তো হাসি পাবেই। ভালো কথা, পাতলা ডালই আমরা বেশি করে ভাতে মাখিয়ে আজ খাবো। যাই হোক, খাবার তো অন্তত পাওয়া গেছে পেট ভরে, কি বলো? এইভাবে প্রতি রাতে ভয় দেখাতে হবে, তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে। না হলে ওই বুড়ি আবার গন্ডগোল করবে। খাও মাও খাও, কয়েকদিন ধরে দেখছি শুধু আলু ভাতে আর পাতলা জলের মতো ডাল খাওয়াচ্ছিস। তোর সাহস কি করে হয় এরকম খাবার খাওয়ানোর? মাছ মাংস আনতে পারিস না? আমি আজ দেখে ফেলেছি তুই কে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি ঠিক সন্দেহ করেছিলাম যে তুই ছাড়া এমন কাজ কেউ করতে পারিস না। বল, আমার সাথে কেন এরকম করেছিলিস? 4 দিন ধরে আমাকে ভূতের ভয় দেখিয়ে এই সংসারের অনেক অন্ন তোরা ধ্বংস করেছিস 3 বউ মিলে। আর আমি সহ্য করব না। ডাল খেয়েছিস, তরকারি খেয়েছিস, আবার মাছ খাওয়ার পর এখন মাংস। মা ছেড়ে দিন, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার খুব কষ্ট হচ্ছিল। এই বাড়ির প্রত্যেকেই তোমার কাছে খুব কষ্ট পায়। তোর কষ্টের মাথায় ঝাঁটা মারি। এখন থেকে বাড়ির সব কাজ তুই করবি। ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, সব পরিষ্কার, সব তোকে করতে হবে। যতদিন না ওই যত খেয়েছিস তার টাকা উসুল হচ্ছে। আমরা ছোট বউয়ের পাশে আছি। আমি নিজে ওকে বুদ্ধি দিয়েছিলাম এই কাজ করতে। ঠিক আছে, যখন তোমার পয়সার পিছনে এতই মায়া, তাহলে আমরা নিজেরা কাজ করে আমাদের নিজেদের সংসার বুঝে নেব। আর তুমি বুড়ি বয়সে তোমার নিজেরটাও দেখে নিও, বুঝলে তো? খুব কষ্ট হচ্ছে, উঠতে পারছি না। আমাকে কেউ একটু সাহায্য করো। কি হয়েছে মা? আমি তো পাশে আছি, চিন্তা করছো কেন? আমার খুব জ্বর। বাকি বৌমারা কোথায়?
আমি কিছু বলতে চাই। এখন তো সবাই নিজেদের মতো পয়সা রোজগার করে, আর বউদের দেওয়া দেখা দেখি শিক্ষা হওয়ার পর ছেলেরাও কাজ করতে যায়, আর সেই জন্যই এখন সবাই নিজের মতো নিজেদের পরিমাণ রান্না করে খায়। এটাই তো তুমি চেয়েছিলে মা। বড় ভুল করে ফেলেছি রাধিকা। আসলে আমি কিপটেমো না করে কোনোদিন বোঝার চেষ্টা করিনি যে তোমাদের একটা ভালো লাগা আছে। আমি শুধু আমার স্বার্থপরতা দেখে গেছি, কিন্তু তোমাদের চাহিদাগুলো বোঝার চেষ্টা করিনি। আমি এটা বোঝার চেষ্টা করিনি যে একজন মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু খাবার দরকার ততটুকুই দেওয়া দরকার। আমাকে ক্ষমা করে দিও রাধিকা। আমি জানতাম তুমি একদিন বুঝতে পারবে, তাই আমি বেশি চিন্তা করিনি। কিন্তু আমি তোমাকে ভুল করে মেরে ফেলেছি। মা তো মেয়ের গায়ে হাত তুলবেই, তাতে রাগ করার কি আছে? আমি আপনার ওপর রাগ করিনি, চিন্তা করতে হবে না। আজ দিদিরা আসলে আমি বলে দেব যে তুমি যতদিন না সুস্থ হচ্ছ ততদিন কাজে যেতে হবে না। আমরা তিনজন মিলে তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। সত্যি বলছো তুমি? তোমরা আমাকে সেবা করবে? হ্যাঁ, তাছাড়া আর কি করবে? তুমি এসে সত্যি আমাদের সংসারটাকে বদলে দিয়েছো। তুমি যেমন স্বনির্ভর, তেমন বাকি দুই বৌমা স্বনির্ভর হয়ে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করছে। কিন্তু আমার সব থেকে বড় কথা, মহেশ ছাড়া বাকি দুজন ছেলে সারাক্ষণ শুধু ঘরে বসে থাকতো। তারাও এখন কাজ খুঁজে নিয়ে কাজে যাচ্ছে। আর আমাদের বাড়িটাকে কেউ কিপ্টে আর কুড়েদের বাড়ি বলবে না। এখন বড় ইচ্ছে করছে আরো কয়েকটা দিন সুস্থ হয়ে তোমাদের সাথে মিলে মিশে একসাথে একটা গোটা পরিবার হয়ে বেঁচে থাকার আনন্দ নিতে। এই বুড়ো বয়সে আমাকে তোমরা শেখালে যে কিভাবে জীবনে বাঁচতে হয়। আচ্ছা, তোমরা বলতে পারবে যে আমার সাথে মহেশের প্রথম কিভাবে দেখা হয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করো।